দেখো ক্লাস 11 তোমাদের আগের দিন কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়েছিলাম। তো সেখানে যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে তার মডিউলাস অর্থাৎ মডিউলাস অফ জেড ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মুলাটা হয়েছিল। অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু কীভাবে নির্ণয় করতে হয়, যদি কমপ্লেক্স নাম্বারটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়ে যায়, তাহলে তার মডিউলাস অফ জেড ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ফর্মুলাটা অলরেডি হয়ে গেছিল কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু কীভাবে নির্ণয় করতে হয়, যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়ে গেলে তার মডিউলাস মড জেড ইকুয়াল টু ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অলরেডি হয়ে গেছে। অ্যামপ্লিটিউড নির্ণয়ের ফর্মুলা আগের দিন বলেছিলাম। অ্যামপ্লিটিউড নির্ণয়ের ফর্মুলা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, এটাও আগের দিন আলোচনা হয়েছে। মডিউলাস কাকে বলে বলেছি, অ্যামপ্লিটিউড থিটা ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স সেটাও বলেছি। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম সেটাও বলা হয়েছে, জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেটাকে আরটাকে বলা হয় মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার। এই যে এই আরটাকে বলা হয় মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, আর এই যে থিটা কস থিটা সাইন থিটার এই থিটাটাকে বলা হয় অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড। তাহলে এই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর তো কার্টেসিয়ান ফর্ম, আর এটা হচ্ছে পোলার ফর্ম বা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন, এটারই অনুরূপ ফর্ম একটা। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই তারই একটা অন্য আকার মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, যেটা বলা হয় জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আরটাকে বলা হয় মড জেড রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটাটা বলতে বোঝায় তার অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার। এই পর্যন্ত অলরেডি আগের দিন হয়েছে। এখন আজকে আবার অ্যামপ্লিটিউড নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। যে অ্যামপ্লিটিউড নির্ণয়ের বা আর্গুমেন্ট নির্ণয়ের জেনারেল যে ফর্মুলা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, এই ফর্মুলার সাহায্যে সবসময় অ্যামপ্লিটিউড নির্ণয় করা সহজ হবে না, কিছু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটবে। ঠিক আছে, তো অ্যামপ্লিটিউডের একটা বাউন্ডেশন আছে, থিটার মান যা খুশি তাই হতে পারে না, থিটার একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা রয়েছে। ঠিক আছে, থিটার মানের সীমাবদ্ধতা ঠিক এরকম, অর্থাৎ আর্গুমেন্টের মানের সীমাবদ্ধতাটা লিখছি। এটা হলো থিটার মানের সীমাবদ্ধতা মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এটা হলো থিটার মানের সীমাবদ্ধতা। অর্থাৎ আর্গুমেন্টের মান এই রেঞ্জের বাইরে কখনো যাবে না। মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এই রেঞ্জের মধ্যে কখনোই এটা তোমার বাইরে বেরোবে না। যদি বাইরে বেরোয় তখন কিছু একটা প্লাস মাইনাস করতে হবে, সেটা পরে আসছে। তো মূলত একটা কথা মনে রাখবে যে থিটার মানটা এই রেঞ্জের মধ্যে মাইনাস পাই থেকে প্লাস পাই এবং ইকুয়াল টু, মাইনাস পাইয়ের সঙ্গে সমান হবে না কিন্তু প্লাস পাইয়ের সঙ্গে সমান হতে পারে, এই রেঞ্জের মধ্যে কিন্তু থিটার মানটা আমার সীমাবদ্ধ থাকবে। এটা থিটার বাউন্ডেশন। এটা একটা অ্যামপ্লিটিউড নিয়ে বললাম। এবার অ্যামপ্লিটিউড নিয়ে আরো চারটে বিস্তারিত ঘটনা বলবো, দেখো বলছি। এখানে দেখো চারটে কমপ্লেক্স নাম্বার নিচ্ছি। একটা জেড ওয়ান নিচ্ছি টু প্লাস থ্রি আই, জেড টু নিচ্ছি মাইনাস টু প্লাস থ্রি আই, জেড থ্রি নিচ্ছি মাইনাস টু মাইনাস থ্রি আই, এবং লাস্টে জেড ফোর একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি টু মাইনাস থ্রি আই। তাহলে মোট চারটে কমপ্লেক্স নাম্বার নিচ্ছি। চারটে কমপ্লেক্স নাম্বার চার রকম ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো। একই রকম ফর্মুলার সাহায্যে করবো না, একই রকম ফর্মুলার সাহায্যে করলে অনেক সমস্যা আসবে। অর্থাৎ থিটার যে বাউন্ডেশন বলেছিলাম মাইনাস পাই থেকে মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, যে রেঞ্জটা বলেছিলাম সেই রেঞ্জের মধ্যে সবসময় ওই থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এই ফর্মুলা যদি জেনারেলভাবে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু থিটার মানটা মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই এই রেঞ্জের মধ্যে হয়তো সীমাবদ্ধ নাও থাকতে পারে। সেই জন্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে এক চান্সে আমার আনসারটা বা আর্গুমেন্টটা নিয়ে নেবে। চারটি কেস রয়েছে, অর্থাৎ চারটে কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্ট হলে কি হবে, পয়েন্টটা জেড বলতে কমপ্লেক্স নাম্বার বলতে একটা কমপ্লেক্স পয়েন্ট, তো যেমন প্রথমটা জেড ওয়ান বলতে টু থ্রি পয়েন্ট একটা, জেড ওয়ান বলতে টু থ্রি এই কমপ্লেক্স পয়েন্টে বোঝাচ্ছি, এই যে টু প্লাস থ্রি মানে টু কমা থ্রি পয়েন্টে বোঝাচ্ছে কমপ্লেক্স প্লেনে। জেড টু মাইনাস টু মাইনাস টু প্লাস থ্রি মানে মাইনাস টু কমা থ্রি এই কমপ্লেক্স পয়েন্টে বোঝাচ্ছে। একই রকমভাবে জেড থ্রি মাইনাস থ্রি এবং জেড ফোর টু মাইনাস থ্রি, তাহলে এগুলো হচ্ছে কমপ্লেক্স পয়েন্ট। তাহলে কমপ্লেক্স প্লেনের কোঅর্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক, একটা রিয়েল অ্যাক্সিস আর একটা ইমাজিন অ্যাক্সিস, সেটা আঁকছি। চারটে পাদ, একটা ফার্স্ট একটা সেকেন্ড থার্ড ফোর্থ, এটা ফার্স্ট কোয়াড্রান্ট, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, এটা থার্ড, এটা ফোর্থ।
প্রথম Z1 কমপ্লেক্সটা কোন কোয়াড্রেন্টে আছে দেখো 2 3, ডেফিনেটলি ফার্স্ট কোয়াড্রেন্টে। তা 2 3টা Z1টা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে এই জায়গায় Z1 রয়েছে এই জায়গায় ফার্স্ট কোয়াড্রেন্টে। Z2 কোথায়? -2 3, -2 3 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে রয়েছে Z2, এখানে রয়েছে Z3 অ্যান্ড এখানে রয়েছে Z4। তাহলে চারটে কমপ্লেক্স নাম্বার চার জায়গায় অবস্থিত কমপ্লেক্স পয়েন্টগুলো। তাহলে Z1 রয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টে, Z2 রয়েছে সেকেন্ডে, Z3 রয়েছে থার্ডে অ্যান্ড Z4 রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে। তো চারটে কমপ্লেক্স নাম্বার চার জায়গায় অবস্থিত। তাহলে চার জায়গায় যেহেতু চারটে কমপ্লেক্স পয়েন্ট অবস্থিত, তাহলে একই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে একটু সমস্যা হতেও পারে। সমস্যা কিছুই নাই, ওই -π থেকে +π এই রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানটা আবার ক্যালকুলেশন করে ওর মধ্যে আনতে হয় বিভিন্ন রকম ভাবে। তো সেটা যদি না করতে হয়, সরাসরি যদি আমি অ্যাম্পলিটিউডটা বার করতে চাই, তার জন্য আমার চারটে ফর্মুলা তাহলে মনে রাখতে হবে। যদি পয়েন্ট আমার ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, যদি কমপ্লেক্স পয়েন্ট যেটা বেরোবে সেই পয়েন্টটা আমার যেমন দেখতে পাচ্ছি Z1 এর ক্ষেত্রে যে পয়েন্টটা বেরিয়েছে 2 3 ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয় তার জন্য একরকম ফর্মুলা, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে একরকম ফর্মুলা, থার্ডের জন্য হলে একরকম ফর্মুলা, ফোর্থের জন্য হলে আর একরকম ফর্মুলা। সেই ফর্মুলাগুলো একে একে আমি সাইডে লিখে দিচ্ছি। দেখো যে ফার্স্ট কোয়াড্রেন্ট হলে কোন ফর্মুলা, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে কোন ফর্মুলা, একটা একটা আমি লিখে দিচ্ছি। তারপর চারটে ফর্মুলা লিখেছি। যদি কমপ্লেক্স পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, তাহলে তার ক্ষেত্রে থিটা ফর্মুলা tan ইনভার্স মডিউলাস অফ y/x সরাসরি লিখে দেবে, tan ইনভার্স অফ মডিউলাস অফ y/x। যদি পয়েন্টটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে থিটা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে π - tan ইনভার্স মডিউলাস অফ y/x। এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, দেখি হচ্ছে এটা অক্ষ দুটো আছে, তার মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট কোয়াড্রেন্ট হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে π - tan ইনভার্স মডিউলাস অফ y/x, থার্ড কোয়াড্রেন্ট হলে -π প্লাস tan ইনভার্স মডিউলাস অফ y/x, এটা হচ্ছে থার্ডের জন্য। অ্যান্ড লাস্ট অফ অল ফোর্থ কোয়াড্রেন্ট হলে থিটা ইকুয়াল টু মাইনাস অফ tan ইনভার্স মডিউলাস অফ y/x। এই চারটে ফর্মুলা আছে। এই চারটে ফর্মুলা দিয়ে চারটে এক্সাম্পল দিচ্ছি কমপ্লেক্স নাম্বারের, যাতে করে এক চান্সে তোমরা বুঝতে পারো যে কোন ফর্মুলার সাহায্যে কোন কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউডটা বার করতে হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবে চারটে ফর্মুলা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এবারে চারটে এক্সাম্পল দিচ্ছি Z1 Z2 Z3 দিয়ে, কোনটা ফার্স্ট কোয়াড্রেন্ট, কোনটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কোনটা থার্ড, কোনটা ফোর্থ, তার জন্য একটা একটা করে বুঝতে পারবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছ, মনে করো একটা এক্সাম্পল নিচ্ছি Z ইকুয়াল টু 1 প্লাস আই কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তাহলে Z ইকুয়াল টু যদি 1 প্লাস আই এই কমপ্লেক্স নাম্বারটা হয়, তাহলে এর ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয় করতে যদি বলে, বলবে যে এই কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট বা থিটার মান নির্ণয় করতে। কোশ্চেনটা জেডটা দেওয়া থাকবে 1 প্লাস আই বা 2 প্লাস আই, যাই হোক দেওয়া থাকবে না কেন, তখন বলবে এই কমপ্লেক্স নাম্বারের থিটা অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্টটা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, এখানে পয়েন্টে কি আছে 1 1, এখানে প্রথমে দেখবে কমপ্লেক্স পয়েন্টে কি, পয়েন্ট অবশ্যই 1 1, তাহলে এখানে পয়েন্ট হচ্ছে 1 1, তাহলে পয়েন্ট হচ্ছে আমার 1 1, তাহলে 1 1 মানে কোন কোয়াড্রেন্ট অবস্থিত, ডেফিনেটলি ফার্স্ট কোয়াড্রেন্ট অবস্থিত। ফার্স্ট কোয়াড্রেন্ট অবস্থিত মানে এটা হচ্ছে এক্স, প্রথমটা হচ্ছে এক্স, তারপর ওয়াই, কারণ জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 1। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টাল ফর্মুলা কি, এটা tan ইনভার্স অফ মডিউলাস অফ y/x। তাহলে লিখে দিচ্ছি তাহলে আনসার কত হলো, π/4, কারণ থিটা ইকুয়াল tan ইনভার্স মডিউলাস অফ 1/1, 1/1 মানে tan ইনভার্স অফ 1, তার মানে 1 মানে tan π/4। ঠিক আছে, আর tan ইনভার্স আর tan আগের দিন বলেছিলাম tan ইনভার্স আর tan কেটে যায় মনে মনে, তাহলে শুধু কি হয়ে যায় π/4। তাহলে যদি কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত হয়ে যায়, তার ক্ষেত্রে ফর্মুলা এটা, সরাসরি তার অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্টের মান নিয়ে গেল π/4। এবারে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয়, ঠিক আছে, অর্থাৎ জেড এর মান যদি -1 প্লাস আই হয়ে যায়, অর্থাৎ জেড এর মান যদি -1 প্লাস আই হয়ে যায় কমপ্লেক্স নাম্বারটা, দেখো লিখেছি জেড এর মান -1 প্লাস আই, তাহলে পয়েন্টটা কত, -1 1 -1 1 মানে এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে থ্রি ইকুয়াল টু পাই মাইনাস এটা, তাহলে এখানে বসাচ্ছি সরাসরি থ্রি ইকুয়াল টু। তাহলে আনসারটা কত হলো 3π/4, অর্থাৎ পাই মাইনাস ট্যান ইনভার্স অফ 10π/4, তার মানে π/4, তার মানে পাই মাইনাস পাই/4 মনে করো 3π/4। তাহলে যদি পয়েন্টটা একই কমপ্লেক্স নাম্বার, শুধু প্লাস মাইনাস চেঞ্জ করে দিলাম, সঙ্গে সঙ্গে তার আনসার কিন্তু 3π/4 হয়ে গেল।
তাহলে থিটা ইকুয়াল টু তখন পাই মাইনাস টেন ইনভার্স অফ ওয়াই। একই রকমভাবে যদি থার্ডে এরকম অবস্থিত হয় তাহলে তার ক্ষেত্রে এই ফর্মুলা, যদি ফোর্থে পয়েন্ট অবস্থিত তাহলে বোঝা গেল। অর্থাৎ কমপ্লেক্স পয়েন্টটা তোমায় দেখে নিতে হবে কোন কোয়ার্ডিনেটে অবস্থিত। ফার্স্ট কোয়ার্ডিনেট হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, সেকেন্ড কোয়ার্ডিনেটে দিতে গেলাম এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, একই রকমভাবে থার্ডে হলে এই ফর্মুলা, ফোর্থ হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে এটা গেল আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা। এই চারটি মেন ফর্মুলা। তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিলে সে তো কোনো না কোনো পাদে অবস্থিত হবে, হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, না হলে সেকেন্ড, না হলে থার্ড, না হলে ফোর্থ, কোনো না কোনো পদে অবস্থিত। তো যাই হোক, ফার্স্ট হলে এইরকম ফর্মুলা অ্যাপ্লাই করবো, সেকেন্ডে হলো এটা, থার্ডে হলো এটা, ফোর্থ হলো এটা, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। এটা গেলো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা। এবারে আরও একটা বিষয় এখানে রয়েছে, সবসময় যে কমপ্লেক্স নাম্বারটা এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোরের মধ্যে অবস্থিত এমন তো নয়, অ্যাক্সিসের উপরে অবস্থিত পারে। হয়তো এক্স অ্যাক্সিসের উপরে অবস্থিত হলো, বাস্তব রিয়েল অ্যাক্সিসের উপরে অবস্থিত হলো, অর্থাৎ শুধুমাত্র 0 প্লাস আই, বা শুধু আই, বা শুধু জেড ইকুয়াল টু 1 প্লাস 0 ইন্টু আই। অর্থাৎ যদি অ্যাক্সিসের উপরে অবস্থিত হয়, সেটা ইমাজিনারি অ্যাক্সিস হতে পারে বা রিয়েল অ্যাক্সিসের উপরে হতে পারে। যদি অ্যাক্সিসের উপরে অবস্থিত হয় কমপ্লেক্স নাম্বারটা, তাহলে তার ক্ষেত্রে নির্ণয়ের ফর্মুলা সরাসরি আনসারটা মুখস্থ রাখবে। যে যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে হয় তাহলে কি কমপ্লেক্স নাম্বারটার অ্যাম্পলিটিউড কত হবে। যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে কমপ্লেক্স নাম্বারটা অবস্থিত হয় তাহলে তার ক্ষেত্রে অ্যাম্পলিটিউড কত, সরাসরি মুখস্থ রাখবে। এটা যেমন ফর্মুলা মুখস্থ রেখেছিলে, ওখানে আনসারটা মুখস্থ রাখবে। আমি লিখে দিচ্ছি, দেখে নাও। এবারে দেখো, যদি কমপ্লেক্স নাম্বারগুলো এরকম দেখতে হয়, জেড ওয়ান ইকুয়াল টু প্লাস আই ইন্টু জিরো, মানে জেড ওয়ান ইকুয়াল টু, এটা কমপ্লেক্স নাম্বার। তাহলে কি পয়েন্টে 2 0 2 0 মানে এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। জেড টু মাইনাস টু প্লাস আই ইন্টু জিরো মানে মাইনাস টু আর কি, আই ইন্টু জিরো মানে জিরো। তাহলে জেড টু জিরো যদি মাইনাস টু হয়ে যায়, মাইনাস টু মানে কি ঋণাত্মক এক্স অক্ষের উপরে অবস্থিত। জেড থ্রি জিরো জিরো প্লাস আই মানে পয়েন্ট আছে 0 1, 0 1 কোথায়, ওয়াই অক্ষের অবস্থিত, ধনাত্মক ওয়াই অক্ষের অবস্থিত। 0 - 3 জেড ফোর ক্ষেত্রে, জেড ফোর কমপ্লেক্স নাম্বার নিচ্ছে 0 - 3 কোথায়, ওয়াই অক্ষের নিচের দিকে অবস্থিত। তাহলে যদি এরকম অক্ষের উপরে পয়েন্ট অবস্থিত কোনো একটা কমপ্লেক্স নাম্বার, সবাই তো কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, জেড থ্রিও একটা কমপ্লেক্স নাম্বার, জেড ফোর কমপ্লেক্স নাম্বার, তাহলে এই ধরনের কমপ্লেক্স নাম্বারগুলো কিন্তু কোনো পাদে অবস্থিত হচ্ছে না, কোনো কোয়াড্রান্টে অবস্থিত হচ্ছে না, এরা কিন্তু সরাসরি আমার অ্যাক্সিসের উপরে অবস্থিত হচ্ছে। তো যদি অ্যাক্সিসের উপরে বিন্দুটা অবস্থিত হয় তাহলে তার ক্ষেত্রে সরাসরি অ্যাম্পলিটিউডটা কত সরাসরি মনে রাখবে। যদি ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত হয়, ঠিক আছে, ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত হলে সরাসরি তুমি লিখবে তার অ্যাম্পলিটিউড হচ্ছে 0। অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ হলে তার অ্যাম্পলিটিউড বা থিটার মান 0। অর্থাৎ এই দিকে যদি অবস্থিত হয়, এই দিকটায়, তাহলে এর ক্ষেত্রে অ্যাম্পলিটিউডের মান সরাসরি 0 লিখে দিলাম। যদি ঋণাত্মক এক্স অক্ষের উপর হয় তাহলে হবে পাই, যদি ধনাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে হবে পাই/2, ঋণাত্মক ওয়াই অক্ষের উপর হলে হবে -পাই/2। তাহলে ফর্মুলা আমি চারটে লিখে দিলাম। যদি ধনাত্মক এক্স অক্ষের উপর হয়, দেখো পরিষ্কার লিখে দিই, যদি এই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে 0, তাহলে জেড ওয়ানের ক্ষেত্রে আর্গুমেন্টের মান হবে 0। যদি ঋণাত্মক এক্স অক্ষ অর্থাৎ জেড টু এই টাইপের দেখতে হয় কমপ্লেক্স নাম্বারটা, তার ক্ষেত্রে হবে পাই। 0 1 ধনাত্মক ওয়াই অক্ষ, তার ক্ষেত্রে সরাসরি অ্যাম্পলিটিউড হবে পাই/2। 0 - 3 এই টাইপের যদি কমপ্লেক্স নাম্বার দেখতে হয়, অর্থাৎ এই অক্ষের উপর অবস্থিত হলে তার ক্ষেত্রে আর্গুমেন্ট নিয়ে হবে -পাই/2। কি করেছে দেখার দরকার নেই, সরাসরি লিখে দেবে। এই চারটে মনে রাখবে যে যদি অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার সরাসরি, কিন্তু এমসিকিউ টাইপের প্রবলেম, যদি অক্ষের উপর অবস্থিত হয় তার ক্ষেত্রে অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা সরাসরি মনে রাখতে হবে। যদি ধনাত্মক এক্স অক্ষ হয় 0, চোখ বন্ধ করে লিখে দেবে 0। যদি ঋণাত্মক এক্স অক্ষ হয় পাই, যদি ধনাত্মক ওয়াই অক্ষ হয়ে যায় পাই/2, ঋণাত্মক ওয়াই অক্ষ হলে -পাই/2। এই চারটে জিনিস সরাসরি অ্যাম্পলিটিউড তোমাকে মনে রাখতে হবে শুধুমাত্র এমসিকিউ এর জন্য। তাহলে আগেরটা বললাম যদি কোয়াড্রান্টে অবস্থিত হয় তার ক্ষেত্রে চারটে ফর্মুলা, এখন চারটে ফর্মুলা বললাম তারা যদি অক্ষের উপর অবস্থিত হয়ে যায় তার ক্ষেত্রে কিভাবে তুমি আর্গুমেন্ট নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে এই গেল অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য। এবারে একটু অন্য জায়গায় ফিরে যাওয়া যাক, ঠিক আছে। এবারে করাবো প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশির ধর্ম। প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের বা জটিল রাশির ধর্ম। 4-5টা ধর্ম বলবো, সব ধর্ম দরকার নেই। প্রথম যে প্রপার্টিটা বলবো সেটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা, আমরা জানি যেখানে এক্স ওয়াই হচ্ছে আমার বাস্তব সংখ্যা। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড, সেটা যদি এক্স প্লাস আই ওয়াই এর মান 0 হয়ে যায়, এক্স ওয়াই যেখানে বাস্তব কমপ্লেক্স নাম্বার ডেফিনেশন বলা আছে এক্স ওয়াই বাস্তব সংখ্যা, আই হচ্ছে √(-1), তো যদি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আমরা আসতে পারি, কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড
ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ডিএক্স প্লাস আই ওয়াইয়ের মানটা যদি জিরো থাকে তাহলে সেখান থেকে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, যেহেতু এক্স ওয়াই বাস্তব, তাহলে এক্স প্লাস আই ওয়াই এর মান যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও জিরো। এটা গেল ফার্স্ট প্রপার্টি কোনো কমপ্লেক্স নাম্বারের, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু জিরো হলে এক্স এর মানও জিরো, ওয়াই এর মান জিরো। এটা গেল 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি লিখছি। 2 নম্বর প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট। এক্স প্লাস আই ওয়াই যদি এ প্লাস আই বি হয়ে যায়, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারটা এবং এই কমপ্লেক্স নাম্বারটা যদি সমান হয়ে যায়, তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারে? রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট কোনটা? এক্সটা, এর ক্ষেত্রে এটা। ইমাজিনারি পার্ট কোনটা? ওয়াইটা, এর ক্ষেত্রে বিটা। তাহলে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই যদি এ প্লাস আই বি হয়ে যায়, তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি হচ্ছে বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশটা সমান করে দেবো, অবাস্তব অংশের সঙ্গে অবাস্তব অংশটা সমান করে দেবো। বাস্তব বাস্তব রিয়েল পার্ট পিওরলি ইমাজিনারি। আগের দিন বলেছিলাম কোনো একটা কমপ্লেক্স নাম্বারের এই অংশটাকে পিওরলি রিয়েল বলে, আর একটা অংশ বলেছিলাম পিওরলি ইমাজিনারি বলে, ভিডিওগুলো দেখবে। তো রিয়েল কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি দিচ্ছে বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ কম্পেয়ার করছি, আর অবাস্তব অংশের সঙ্গে অবাস্তব অংশ কম্পেয়ার করছি। তাহলে এর বাস্তব অংশ এ, এর বাস্তব অংশ এ, তাহলে এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এক্স প্লাস আই ওয়াই যদি এ প্লাস আই বি হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি। এটা গেল 2 নম্বর প্রপার্টি। এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি 2 নম্বরটা। এইটার সাহায্যে যাবতীয় অঙ্কগুলো হবে। আর বাকি যে দুটো প্রপার্টি যে বলছি আমি, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান এবং জেড টুর ক্ষেত্রে, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান এবং জেড টুর ক্ষেত্রে যোগফলের মোড ভ্যালুটা, অর্থাৎ জেড ওয়ান এবং জেড টু দুটো কমপ্লেক্স নাম্বার যোগফলের মোড ভ্যালুটা অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ জেড ওয়ান প্লাস মডুলাস অফ জেড টু। ইম্পর্টেন্ট প্রপার্টি, কাজে লাগবে। যদি এর প্রুফ করা যায়, প্রুফটা এখন দরকার নেই তোমাদের, সেজন্য প্রুফটা করাচ্ছি না। যদি কেউ প্রয়োজন খুব মনে করো, বইয়ে করে দিয়ে আছে, দেখে নেবে, বুঝতে না পারলে বলবে, কিন্তু ইন জেনারেল প্রুফটা এখন দরকার নেই। তো যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান এবং জেড টু এর ক্ষেত্রে তাদের যোগফলের মড ভ্যালুটা জেড ওয়ান প্লাস জেড টু হোল মডিউলাস ইজ অলওয়েজ লেস অর ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস অফ জেড টু। ইম্পর্টেন্ট প্রপার্টি। অর্থাৎ মডিউলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস, এইটুকু জিনিস মনে রাখতে হবে। এইটুকুর সাহায্যে অনেক অঙ্ক করা যাবে। এটা গেল 3 নম্বর প্রপার্টি। 4 নম্বরে আসছি। যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান এবং জেড টু, দেখো লিখেছি জেড ওয়ান এবং জেড টু, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ানের মান দেওয়া থাকবে, জেড টুরও মান দেওয়া থাকবে। তো যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান এবং জেড টু এরা যদি এরকম গুণফল আকারে থাকে, জেড ওয়ান ইন্টু জেড টু গুণফল আকারে আছে, গুণ করে দেওয়া নেই, জাস্ট গুণফল আকারে আছে, মানে এরকম। তাহলে কি কমপ্লেক্স নাম্বারটা গুণফল আকারে আছে, তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার টু প্লাস থ্রি একটা কমপ্লেক্স নাম্বার আর মাইনাস থ্রি প্লাস আই একটা কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ যদি এরকম দুটো কমপ্লেক্স নাম্বার গুণফল আকারে থাকে তাহলে তার ক্ষেত্রে আর্গুমেন্ট কি নির্ণয় করবে, বা এরকম ভাগফল আকারে, এটা বাই এটা যদি থাকে, ঠিক আছে। অর্থাৎ যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার এরকম গুণ আকারে থাকে বা জেড ওয়ান বাই জেড টু ভাগ আকারে থাকে, তাহলে তার ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার কিভাবে নির্ণয় করবে, এটা একটা কোশ্চেন। এমনি ইন জেনারেল টু প্লাস থ্রি শুধু একটা কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান হলো, তাকে তো কমপ্লেক্স নাম্বার নির্ণয় ফর্মুলা বললাম যে সেটা দেখে নিতে হবে কমপ্লেক্স পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, তারপরে সেই অনুযায়ী ফর্মুলা পেলো। কিন্তু যদি এরকম গুণফল আকারে থাকে কমপ্লেক্স নাম্বারটা, তার ক্ষেত্রে কি ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো? অর্থাৎ যদি কমপ্লেক্স নাম্বারটা জেড ওয়ান ইন্টু জেড টু আকার হয়ে যায়, তাহলে এর ক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু কীভাবে নির্ণয় করবো, সেই ফর্মুলাটাই আমি লিখছি, দেখে নাও। দেখো ফর্মুলাটা লিখেছি বোর্ডে, যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান ডট জেড টু, অর্থাৎ দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফলের আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু প্লাস এম। এই আর্গুমেন্ট এত বড় লাগে এ আর জি লিখেছি, এ আর জি মানে আর্গুমেন্ট, ঠিক আছে। এ আর জি শর্ট ফর্ম, আর্গুমেন্টের শর্ট ফর্ম হচ্ছে এ আর জি। এ আর জি ডট জেড ওয়ান মানে আর্গুমেন্ট অফ জেড ওয়ান, এ আর জি জেড টু মানে আর্গুমেন্ট অফ জেড টু, প্লাস ছোট হাতের এম লিখেছি, এম যে কোনো একটা বাস্তব সংখ্যা। তাহলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু, সেটা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ানের আর্গুমেন্ট বের করবো, প্লাস তারপরে জেড টু আর্গুমেন্ট বার করবো, অর্থাৎ জেড ওয়ান এবং জেড টু আর্গুমেন্ট বার করে যোগ করবো, প্লাস এম দেবো। এমটা কি হতে পারে, এম এর তিনটে মান এখানে হতে পারে, একবার ফিক্সড। এম এর তিনটে মান হতে পারে, জিরো হতে পারে, প্লাস টু পাই হতে পারে, মাইনাস টু পাই হতে পারে। এম এর তিনটে মান হতে, কখন কোন মানটা হবে সেটা বলছি। তাহলে ক্ষেত্রে এম এর তিনটে মান হতে পারে, একটা জিরো, প্লাস টু পাই, মাইনাস টু পাই। এম এর তিনটে মান হতে পারে, জিরো হতে পারে, প্লাস টু পাই হতে পারে, মাইনাস টু পাই হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ প্রথমে বলেছিলাম আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউডের একটা সীমাবদ্ধতা, থিটার মানের সীমাবদ্ধতা আছে, মাইনাস পাই থেকে
প্লাস পাইয়ের মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকে। এখন যদি কোনো কারণে এই ক্যালকুলেশন করতে করতে Z1 প্লাস Z2 করতে গিয়ে দেখা গেল ওই রেঞ্জের বাইরে চলে গেল, তখন এম এর মান বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে, এখন কখন এম এর মানটা 0 ধরবো, কখন 2 পাই ধরবো, কখন -2 পাই ধরবো সেটা বলি। তার জন্য একটা লাইন আঁকছি, লাইনটা দেখে নাও। দেখো, আর্গুমেন্ট অফ Z1 ইন Z2 সমান আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস এম। এই আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 করার পরে যদি দেখি যে মানটা -পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এখানে 0, এটা পাই, এটা 2 পাই, এটা আর 2 আছে, এখানে 0, তাহলে এদিকটা -পাই, এদিকে -2 পাই, ডট করতে করতে যাচ্ছে। তো যদি আর্গুমেন্টের মানটা এই আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 করার পরে দেখি যদি মানটা -পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়েছে, তাহলে এম এর মান 0 হবে। লিখে দিয়েছি এম এর মানটা 0 হবে। যদি -পাই থেকে প্লাস পাই এই রেঞ্জের মধ্যেই থাকে, অর্থাৎ আর্গুমেন্টে যেটা মান হয় সেই রেঞ্জের মধ্যে যদি থেকে যায় যোগ করার পরেও, তাহলে এম এর মানটা তখন 0 বসিয়ে দেবো, তখন এম ইকুয়াল টু 0 হয়ে যাবে। এই জন্য লিখে দিয়েছি এম ইকুয়াল টু 0, এই যে ব্র্যাকেট দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এখান থেকে এই পর্যন্ত হলে আমার কি বললাম 0। কিন্তু যদি -2 পাই থেকে পাই এই রেঞ্জের মধ্যে থাকে, যদি আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 করার পরে যে মানটা আসবে সেই মানটা দেখা যাচ্ছে -2 পাই থেকে পাই এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে কিন্তু আমার এম এর মান কিন্তু +2 পাই হয়ে যাবে। বুঝে গেল? যদি দেখা যায় আর্গুমেন্টের মানটা -পাই থেকে -2 পাই এর মধ্যে রয়ে গেছে, ঠিক আছে, পাই থেকে এই যে পাই থেকে -2 পাই এই জায়গায় রয়েছে, এই যে যেটা আমি দাগ দিয়ে রেখেছি এটা আরো চিহ্ন দিই, পাই থেকে -2 পাই, এটা 0, তারপর একে একে দিয়ে কমতে কমতে যাচ্ছে, তাহলে এটা এটা এটার থেকে এটা আরো কম, সেই জন্য -পাই থেকে -2 পাই এই রেঞ্জের মধ্যে যদি আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 মানটা সীমাবদ্ধ থাকে, তখন এম এর মান হবে 2 পাই। একই রকম ভাবে যদি পাই থেকে 2 পাই এই জায়গায়, তখন এম এর মান কিন্তু -2 পাই। ঠিক আছে, তাহলে তিনটে জায়গায় এম এর মান তিন রকম। যদি আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 তার মানটা -পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এম ইকুয়াল টু 0। যদি এম এর মানটা -পাই লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 2 পাই, তখন -2 পাই, তখন এম এর মান 2 পাই। আর যদি পাই লেস দেন ইকুয়াল টু পাই, তখন এম এর মান -2 পাই। অর্থাৎ দাগ দিয়ে দেখিয়েছি লাইন টেনে, এই জায়গায় হলে এম এর মান 0, এই জায়গায় হলে এম এর মান 2 পাই, এই জায়গায় যদি আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 থাকে তখন এম এর মান হবে -2 পাই। ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 অর্থাৎ গুণফল, কমপ্লেক্স নাম্বারের গুণফলের আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে তার ক্ষেত্রে তোমার এই ফর্মুলা মনে রাখতে হবে। এটা যেমন গুণফলের জন্য সত্য, ভাগফলের জন্য একই প্রপার্টি সত্য। ভাগের ফর্মুলাটা লিখে দিচ্ছি। যদি ভাগফল থেকে আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 থাকে, তাহলে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস এম। আগের ক্ষেত্রে প্লাস ছিল, এখন কিন্তু মাইনাস। ভাগফল হলে এখানে ফর্মুলা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে যদি গুণফল থাকে আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 প্লাস এম হয়ে যায়, কিন্তু যদি ভাগফল থাকে তাহলে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস Z2 প্লাস এম হয়ে যাবে। ফর্মুলায় কি এম এর মানটা 0 হবে যদি -পাই থেকে +পাইয়ের মধ্যে থাকে, এম এর মানটা 2 পাই হয়ে যাবে যদি -পাই থেকে -2 পাইয়ের মধ্যে থাকে, আগেরটা গুণফলের ক্ষেত্রে যা ছিল, এবং পাই থেকে 2 পাইয়ের মধ্যে থাকলে এম এর মানটা -2 পাই হয়ে যাবে। তাহলে আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল আকারে থাকলে তার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করে বললাম। যদি দুটো কমপ্লেক্স নাম্বার এরকম ভাগফল আকারে থাকে তার ক্ষেত্রেই বা অ্যামপ্লিটিউড কিভাবে নির্ণয় করবে সেটাও বলা হয়ে গেল। তাহলে দুটো জিনিস অলরেডি আমাদের ক্লিয়ার হলো। তাহলে দুটো জিনিস অলরেডি আমাদের ক্লিয়ার হলো। অ্যামপ্লিটিউড আরেকটা প্রপার্টি আছে, সেটা প্রুফটা করছি না, জাস্ট প্রপার্টিটা স্টেটমেন্টটা বলে দিচ্ছি, মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একের ঘনমূল। একের তিনটে ঘনমূল আছে, একটা 1, একটা ওমেগা, এই চিহ্নটা হচ্ছে ওমেগার, একটা 1 ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তার মধ্যে 1 হচ্ছে বাস্তব ঘনমূল, আর ওমেগা এবং ওমেগা স্কোয়ারের মান হচ্ছে অবাস্তব ঘনমূল। তাহলে একের তিনটে ঘনমূল সবই প্রুফ করা যায়, প্রুফ করছি না এখন। একের তিনটে ঘনমূল হচ্ছে একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তার মধ্যে বাস্তব হচ্ছে 1, আর ওমেগা এবং ওমেগা স্কোয়ার হচ্ছে অবাস্তব ঘনমূল। যেখানে ওমেগার মান হচ্ছে -1 প্লাস মাইনাস i√3/2, -1 প্লাস মাইনাস i√3/2। ওমেগার মান হলো -1 প্লাস i√3/2, এবং ওমেগা স্কোয়ারের মান হলো -1 মাইনাস i√3/2 আর 1। তাহলে একের তিনটে ঘনমূল, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। 1 হচ্ছে বাস্তব, ওমেগা এবং ওমেগা স্কোয়ার হচ্ছে অবাস্তব। দেখি বোঝা যাচ্ছে -1 প্লাস আই আছে মানে অবাস্তব অংশ। ঠিক আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে তিনটে মনে রাখবে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এর আবার দুটো প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিসগুলো লিখে দিচ্ছি।
এর ক্ষেত্রে দুটো প্রপার্টি, একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান সবসময় 0 হবে, প্রুফ করলে দেখা যায়। 2 নম্বর প্রপার্টি হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে একের 3টে ঘনমূল 1 ওমেগা স্কোয়ার, এটা মনে রাখতে হবে। যেখানে ওমেগার মান কি, ওমেগা স্কোয়ারের মান কি, এটা মনে রাখতে হবে। 2 নম্বর মনে রাখতে হবে এর দুটো প্রপার্টি, 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মানটা হয় 0, এটা একটা প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে 1। এই হচ্ছে একের ঘনমূল সংক্রান্ত যে কোনো প্রপার্টিজ। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আবার অঙ্ক করা হবে ইনশাল্লাহ।